Assalamu alaikum everyone. Welcome to Cars and History. এটা হলো তার নির্মাতা প্রতিষ্ঠানের সবচেয়ে জনপ্রিয় লাইনআপ এবং সেই কোম্পানি এটা বানায় কারণ এটা বানানো ছাড়া তাদের কোনো উপায় ছিল না। Yes, it's none other than the BMW M3. Early 80s এ Mercedes তাদের 190e কম্প্যাক্ট সেডানকে মনস্টার বানায় ফেলে এবং জার্মান রেসিং এ ডমিনেন্ট হয়ে যায়। Mercedes was destroying everything with their 190e 2.316 in the term of endurance and speed. DTM stands for সহজ ভাষায় বলি এটা হলো টুরিং কার রেসিং সিরিজ যেটা জার্মান বেসড, তবে এর ইভেন্টসগুলো ইউরোপে বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়ে থাকে। সব জার্মান ম্যানুফ্যাকচারার এই রেসটা জেতার জন্য একদম মরিয়া হয়েছিল। মার্সিডিজ যখন দাপিয়ে বেড়াচ্ছিল তখন BMW was be like BMW সিইও ডিসাইড করলো দে নিডেড এ কুলার ইঞ্জিন। এখন প্রশ্ন হলো এই কাজটা কি করবে? ফরচুনেটলি তাদের ছিল মোটর স্পোর্টস ডিভিশন, যেটাকে আমরা শর্ট ফর্মে এম বা এম স্পোর্ট হিসেবেই চিনি। বিএমডব্লিউর সিইওর চাওয়া ছিল এম শুধু রেসিং স্পেকের গাড়ি নিয়ে কাজ করবে। বিএমডব্লিউর সিইও চেয়েছিল এ রেস ট্র্যাক ভার্সন অফ দ্য BMW 3 সিরিজ, যেটা কিনা মার্সিডিজকে রেস ট্র্যাকে নাকানি চুয়ানি খাওয়াবে। তবে there is a problem, homologation. রেসে যে গাড়িগুলো অংশ নেবে সেই গাড়িগুলোর মিনিমাম 5000 ইউনিট রোড লিগাল ভার্সন গাড়ি থাকতে হবে। অর্থাৎ এই রেজিস্টার সিস্টেম হলো আপনার যে রোড লিগাল গাড়িটা আছে আপনি সেই গাড়িটাই হেভিলি মডিফাই করে তারপরে রেসটাকে নামাবে। তো এই একটা নিয়মের কারণে বিএমডব্লিউকে এখন সেই গাড়িটা জনসাধারণের জন্য উন্মুক্তভাবে বানাতে হবে। বিএমডব্লিউর ধারণা ছিল 5000 ইউনিট আসলে এটা ওয়ার্থ ইট কিনা বা এই জিনিসটা সেল হবে কিনা, মানুষজন এটাকে মানে আপন করে নিবে কিনা, এরকম অনেক কনফিউশন ছিল। বাট হোয়াট এভার ইট টেক্স, মার্সিডিজকে ছাড়া যাবে না। তারা তাদের ইনলাইন 60 ইঞ্জিনটা ছিল সেটা নেয়, বাট ইঞ্জিনটা তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী খুবই ভারী হয়ে যায়। সলিউশন হলো তারা এই ইনলাইন 6 ইঞ্জিনটা থেকে 2টা সিলিন্ডার কেটে বাদ দিয়ে দেয়। তারা তাদের এই ইনলাইন 4 নতুন ইঞ্জিনটাকে একদম জিরো থেকে প্রোটোটাইপ পর্যন্ত বানাতে সময় নেয় মাত্র 2 সপ্তাহ। ইঞ্জিনের কাজ তো শেষ, এখন বাকি থাকে বডি। তারা বডি প্যানেলের 4টা পোর্শন কেটে দিল, ফেলে দিল, অ্যান্ড তারা গাড়িটাকে আরো স্কাল্পটেড, এফিশিয়েন্ট অ্যান্ড এরোডাইনামিক বানায়। এম ডিভিশন এই গাড়িটার ব্রেকস অ্যান্ড সাসপেনশন নিয়ে কাজ করে। সো বেসিক্যালি এটা ছিল রোড লিগাল ভার্সনটার আপগ্রেডেড ভার্সন, 2.3 লিটার ইনলাইন 4 উইথ 200 হর্স পাওয়ার। এই গাড়ির এরোডাইনামিক ডিজাইন, প্রশস্ত ফেন্ডার এবং বিখ্যাত বক্স ফেন্ডার এই গাড়িকে একটি অনন্য লুক দেয়। ইট ওয়াজ এ রিয়েল ব্যাডাস, স্পেশালি ইন দি কর্নার্স। তো এর রেসিপিটা কিছুই না, ইটস সিম্পল। নো নিউ ইনভেনশনস, নো নিউ টেকনোলজিস। তারা গাড়িটাকেই গাড়ির মতো করে আরো ভালো করে বানিয়েছে। নাও ইটস টাইম ফর দ্য নেম। ইয়েস, ইটস দি M3 E30। এটি তার আধিপত্য বিস্তার করে অনেকগুলো ট্রফি জিতে নেয়। ফান ফ্যাক্ট বলি, যে বিএমডব্লিউ চিন্তা করেছিল যে এই 5000 ইউনিট যে আমরা বানাবো এটা কি আদৌ মার্কেটে কতটা পপুলার হবে কিনা বা এটা ওয়ার্থ ইট হবে কিনা এই প্রোডাকশন কস্ট দিয়ে, এই 5000 ইউনিট তারা সেল করে ফেলে। এটার পরে তারা আরো 5000 ইউনিট সেল করে, তারপরে তারা আরো 5000 ইউনিট সেল করে এবং তারপরে তারা আরো 3000 ইউনিট সেল করে। জিনিসটা এত বেশি পপুলার ছিল যে তারা এটা কয়েকটা ভ্যারিয়েন্টও বানায়, দি ইভলিউশন, স্পোর্টস ইভলিউশন অ্যান্ড এ M3 পিকআপ ট্রাক। ইয়েস, এ পিকআপ ট্রাক। বাট এখানে একটা ক্যাচ আছে, তারা এটার মাস প্রোডাকশন করে নাই, তারা এটা জাস্ট একটা প্রোটোটাইপ বানিয়েছিল, দ্যাটস ইট। মাস প্রোডাকশন হলে হয়তো ভালোই হতো, পিকআপ ট্রাক নিয়ে সবাই রেসিংয়ে নেমে যেত। দেখেন এই M3টা না ছিল লাক্সারিয়াস, না ছিল অনেক বেশি ইনোভেটিভ, এটার ভিতরে টেকনোলজিস এগুলো মানে অনেক কম ছিল, এগুলো এভারেজ ছিল। বাট স্টিল ইট ওয়াজ মেন্ট টু বি এ রেস কার। E36 M3টা বাজারে আসে 90-এর দশকে। এই মডেলটা আগের মডেলের তুলনায় অনেক বেশি আধুনিক ছিল এবং অনেক বেশি আরামদায়ক ছিল। E36 M3 came with 3 লিটার ইনলাইন 6 সিলিন্ডার ইঞ্জিন যেটা প্রডিউস করতো 286 হর্স পাওয়ার। পরবর্তীতে 3.2 লিটারের একটা ইঞ্জিন আসে
যেটা কিনা 321 হর্স পাওয়ার পর্যন্ত প্রডিউস করতে পারত। E36M3 তার স্মুথ হ্যান্ডলিং এবং ব্যালেন্সড পারফরমেন্সের জন্য পরিচিত ছিল। 2000 সালের দিকে বাজারে আসে E46M3, যা ডিজাইনের দিক থেকে ছিল একটা মাইল ফলক। এই গাড়ির সাথে ছিল 3.2 লিটারের ইনলাইন 6 এবং যেটা পাওয়ার আউটপুট ছিল 343 জার্মান হর্স পাওয়ার। এটার অ্যাগ্রেসিভ লুক, পাওয়ার ডোম হুড, কোয়াড এক্সস্ট এটাকে একটা আইকনিক লুক দেয়। CSL কম্পিটিশন স্পোর্টস লাইটওয়েট, এই মডেলটা ছিল আরো বেশি নজর করা। E90, E92 এবং E93 মডেলগুলো ছিল প্রথম BMW M3 যেখানে কিনা V8 ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল। এটার সাথে ছিল 4 লিটার V8 ইঞ্জিন অ্যান্ড এটা পাওয়ার আউটপুট ছিল 414 অর্থাৎ 414 হর্স পাওয়ার। এই মডেলগুলো তাদের হাই রেভিং ইঞ্জিন এবং তাদের নয়েজের জন্য অনেক বেশি পপুলার ছিল। 2014 সালে চলে আসে F80 অ্যান্ড F82 M3, 3 লিটারের টুইন টার্বো ইনলাইন 6, যেটা পাওয়ার আউটপুট ছিল 425 হর্স পাওয়ার। এই গাড়িগুলো তার স্পিড এবং অ্যাডভান্স টেকনোলজির জন্য পরিচিত ছিল। বর্তমান প্রজন্মের M3 গুলো হলো G80 অথবা G82, 3 লিটারের টুইন টার্বো ইনলাইন 6 সিলিন্ডার ইঞ্জিন যা 503 হর্স পাওয়ার পর্যন্ত উৎপাদন করতে পারে। এটা নতুন ডিজাইন, এটা আমার কাছে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, বাট কারো কারো কাছে এটা ভালো লাগতে পারে। তো কেমন যেন খরগোশের দাঁতের মতো বের হয়ে আছে এই টাইপের মনে হয় আমার কাছে। আবার অনেকের কাছে এটাকে স্কেলিটনের মতো মনে হয়, বাট আমার কাছে আগের যে জেনারেশনটা ছিল সেটাকে বেশি অ্যাগ্রেসিভ মনে হতো। তবে লুকস ছাড়া এই গাড়িটার যে জিনিসটা আমার কাছে ভালো লাগে সেটা হলো এটার পাওয়ার, এটার পারফরমেন্স, এটার টেকনোলজিস অ্যান্ড এটা রেয়ার হুইল ড্রাইভ। মেনশন করে দিই, M3 এ যতক্ষণ কথা বলতেছিলাম মাথায় রাখবেন M3 কিন্তু রেয়ার হুইল ড্রাইভ ইউনিট ফ্রম দ্য ফার্স্ট টিল নাও। তবে বর্তমানে কিছু অল হুইল ড্রাইভ ইউনিটও পাওয়া যায়। BMW M3 শুধু একটা গাড়ি নয়, এটা একটা পারফরমেন্স, ডিজাইন এবং প্রযুক্তির অসাধারণ কম্বিনেশন। প্রতিটি প্রজন্মের M3 নতুন নতুন মাইলফলক তৈরি করেছে এবং অটোমোটিভ জগতে নিজের একটা বিশেষ স্থান করে নিয়েছে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো না লাগলে সেটাও আমাকে জানাবেন কেন ভালো লাগে নাই। আর ফান ফ্যাক্ট হলো আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমি এখন এইভাবে ভিডিও করে নিছি, কজ পরে আর ভিডিওটা করা হবে না, আর লেগে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।